পল্লী অফিসে থাকবে না। দুজন তৈরি করেছেন স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী শুভেচ্ছা। আপনারা সবাই জানেন কেন আমরা এখানে কর্মবিরতিতে আসছি। আমি একটু আমার অভিজ্ঞতা দিয়ে বলি। 2008 সালের নভেম্বর মাসে আমি যখন চাকরিতে যোগদান করি, তখন আমি যোগদান করেছিলাম ওই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সেই 10 তলা এসি বিল্ডিং এ। আমার মনোভাব হয়েছিল, বাহ, আমি ইঞ্জিনিয়ার মানুষ, একটা চাকরি পাইলাম। পরবর্তীতে সেখান থেকে আমাকে পোস্টিং দেওয়া হলো বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ। আমি সেখানে যোগদান করলাম। তখনই মনে হইল যে না, আমাকে নির্বাসনে দেওয়া হইল। আসলে কোথায় যোগদান করলাম আর কোথায় চাকরি করতেছি। চাকরিতে নিয়োগের সময় বলা হয়েছিল যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ। তখন বুঝি নাই ভাইরে যে এই পল্লী বিদ্যুৎ সমিতি মানে দাস। রাজারা নিয়োগ দেয়, বিভিন্ন দেশ থেকে দাস কিনে এনে তাদের বিভিন্ন প্রাসাদে নিয়োগ দেওয়া হবে, এটা আগে বুঝি নাই। যাই হোক, আমরা যোগদান করলাম। যোগদান করার পরে বুঝলাম যে তারা আমাদেরকে নিয়োগ দিয়ে বিভিন্ন টুলস হাতে রেখেছে তাদের কাছে, আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, আমরা যেন দাসের মতো থাকতে পারি, পুতুলের মতো থাকতে পারি। তারা যে কথাটা শিখাই দেবে আমরা সেই কথাটা বলি, এর বাইরে কোনো কথা না বলি। এজন্য তারা ওই ঠান্ডা ঘরে বসে কিছু টুলস ঠিক করে রেখেছে। এই টুলস গুলোর মধ্যে কিছু কিছু টুলস আছে, যেমন নিয়োগ, চলতি দায়িত্ব, পদোন্নতি এবং সর্বশেষ পেনশন, সিপিএফ গ্র্যাচুইটির টাকাটা। এই সবগুলো রেখেছে তাদের হাতে, যেন আমরা পুতুলের মতো সারা জীবন তাদেরকে কুর্নিশ করেই চলি। যেমন আমরা চাকরিতে আসার পরে 1 বছর সন্তোষজনক চাকরি হলে তারপর নিয়মিতকরণ করা হবে, না হলে 6 মাস এক্সটেনশন, তারপরে না হলে ব্যাক টু প্যাভিলিয়ন। অথচ যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যোগদান করতেছে তারা কি হচ্ছে, ওই চলতি দায়িত্ব যদি 20 বছরও থাকে, নট ব্যাক টু প্যাভিলিয়ন, তারা ওই চলতি দায়িত্ব হিসেবে চাকরি করতে পারবে আজীবন। তাদের ক্ষেত্রে কোনো নিয়ম কানুনের বালাই নাই। এই চাকরিতে আমরা নিয়মিত হতে চাই না। আমার কর্মমূল্যায়ন আরবিতে পাঠানো হলো। আমার সিস্টেম মাস সন্তোষজনক, বকের মাস সন্তোষজনক, সকল প্যারামিটারই সন্তোষজনক। এরপরও সেই ডাইরেক্টর স্যার লিখে দিলেন যে তাকে ম্যাচুরিটি আসে নাই, তার নিয়মিতকরণ 6 মাস পিছাই দেওয়া যেতে পারে কর্মমূল্যায়ন সন্তোষ হওয়ার জন্য। এরপরে মানে আমি নিয়মিত হতে গিয়ে কার কার সাথে যোগাযোগ করেছি, অনেক লিয়াজু করতে হয়েছে, অনেকের সাথে তো ইয়ে করে আমাকে নিয়মিত হতে হয়েছে। একমাত্র আমি জানি ওই 3টা মাস আমার মানে পারিবারিক অবস্থা, আমার মানসিক অবস্থা কি গিয়েছে, যে কোনো সাধারণ মানুষ হলে স্ট্রোক করাটাও অসম্ভব কিছু ছিল না। এই পরিস্থিতিতে আমাদের কাটাতে হয়েছে। এরপরে আমরা নিয়মিত হইলাম। তখন তাদেরকে কেন জানি মনে হয়েছিল যে আসলে এই চাকরিতে চলতি দায়িত্ব, এর প্রতি আমাদের রুখে দাঁড়ানো দরকার, কিন্তু আমাদের সেই সুযোগ নাই। কারণ আমরা ওই যে দাস, একজন দাস আমরা নিয়মিত খাইতে পারি, এটাই আমাদের জন্য যথেষ্ট। একজন দাস আমরা নিয়মিত পরিবারের সাথে থাকতে পারি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা একদিন ঘুরতে যাব, আমরা একদিন ভালো পোশাক পরবো, আমরা একদিন ভালো কথা বলবো, সবার সাথে মিশবো, এই আবদার করা আমাদের জন্য অপরাধ। কারণ আমরা দাস, তারা রাজা, আমরা দাস। এই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে কি হলো, আমাদের ইনক্রিমেন্ট নিয়ে কত নাটক। 2015 সালে যখন পে স্কেল দিল সরকার, আমাদের পে স্কেল আর কোনো খবর নাই, সবাই পাইলো, আমরা আর পাই না। পল্লী বিদ্যুৎ সমিতি ভিন্ন হয়ে থাকে, তাদের কথা ওই ঠান্ডা ঘরে বসে তারা মনে করতে পারে না যে তাদেরও ইনক্রিমেন্ট দরকার, তারা ভুলে গেল। এই ভুলে যাওয়ার পরে কি হলো, এইরকম ব্যানার ধরে আজকের মতো করে সারা বাংলাদেশে কিছু কিছু পল্লী বিদ্যুৎ সমিতি লোকজন দাঁড়াই গেল। আপনারা জানেন আমাদের প্রকল্প বিভাগ ছিল সেই সময়, আরবি নির্বাহী প্রকৌশলীর দপ্তর প্রত্যেকটা জেলায় আছে।
আছে না? তাদের কাজ কি? আমরা আগে যখন প্রথমে দেখতাম তাদের সাথে আমাদের কাজ থাকতো, তারা বিভিন্ন লাইন তৈরি করত। এই লাইন আমাদেরকে বুঝে নিতে হতো। এই লাইন তৈরি করতো, তারা যে স্টিকিং শিট তৈরি করতো, এখনো করে। এই স্টিকিং শিটে স্বাক্ষর করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। এই স্বাক্ষর করতে যাইতে হতো যৌথভাবে। আমরা যাই, আরিবির প্রতিনিধি যাই, ঠিকাদারের প্রতিনিধি যায়, সেখানে যে একটা খাওয়া দাওয়া হয়, আমরা কষ্ট করি, তারা কষ্ট করে আমরা চলে আসি। আসার পরে কি দেখতে পাই? তারাও নিয়মিত বেতন পায়। তারা ওইখানে ওই দিন যে গেল, ওই দিনে টিএ দিয়ে বিল করতে পারে আরিবির লোকজন। আর আমরা আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, আমাদের এজিএম, আমাদের লাইনম্যান, তারা যে কষ্ট করে আসে, এর বিনিময়ে একটা পয়সাও পায় না। এরপরেও কি হয়? এইটা ওই দিন স্বাক্ষর করার সুযোগ থাকলেও স্বাক্ষর করানো হয় না। যেদিন লাস্ট ক্লোজ আউটের দিন, না, যেদিন লাস্ট ক্লোজ আউটের দিন, ওই দিন রাতের বেলা এসে এক্সচেঞ্জাররা পাঠাই দেয়, এই এজিএম সাহেব এটা স্বাক্ষর করে দেন, কালকে ক্লোজ আউট করতে হবে। আমরা যদি বলি না স্বাক্ষর করব না, তাহলে জিএম স্যারকে বলা হয়, এসি স্যারকে দিয়ে বলানো হয়, ওটা আমরা বাধ্য হয়ে স্বাক্ষর করতে হয়। এখানে আমাদের কিছু করার থাকে না। আর কত বৈষম্যের কথা বলবো। আমাদের জিএম স্যারেরা যখন জিএম স্যার হন, এটাও তারা ঠান্ডা করে বসে নির্ধারণ করে দেন। আমাদের জিএম স্যারেরা যখন জিএম স্যার হয়, চাকরির আর মাত্র 5-6 বছর থাকে। একজন মানুষের চাকরি 5-6 বছর থাকলে, তার ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার মেয়ে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার বয়স যখন 50 পার হয়ে যায়, তারপর ডিপেন্ডেন্সি থাকে, তার আত্মীয় স্বজন, তার পরিবার তার উপরে নির্ভর করে থাকে। তাকে পরিবারের কথা ভাবতে হয় যে এই বয়সে চাকরি গেলে আমরা খাবো কি। ইভেন আমাদের যে বয়স হয়েছে, আমরাও ভাবি যে চাকরি গেলে আমরা খাবো কি। এই স্বার্থে আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না। অনেক জিএম স্যার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এখন। এই যে কর্মীরা মাঠে আছে, স্যারেরা থাকতে চান। আমি মনে প্রাণে বিশ্বাস করি, স্যারেরা আমাদের রুমে বসে থাকলে স্যারের মন প্রাণটা পড়ে আছে আমাদের এই লাইনে। আমরা যে বক্তব্য দিচ্ছি, স্যার মনে মনে শতভাগ সমর্থন করেন, কিন্তু স্যারের কিছু বলার ক্ষমতা নাই। ওই যে আরিবি ঠান্ডা ঘরে বসে আছেন আর কুচক্র করছেন, কে কি বলবেন আমরা খালি দেখবো। এরপরে আসি আমাদের লাইনের কথা নিয়ে। আমি যাতে এজিএম ওয়েন্ডম ছিলাম, আমার অভিজ্ঞতা আছে। আমাদেরকে যে নিম্নমানের মালামাল, মিটার, সার্ভিস ড্রপ, তারপর লাইটিং স্টার, কাট আউট সরবরাহ করা হয়, এটা সবাই বলে গেছেন। ইদানিং আরবি একটা সুর তুলছেন আমাদের বক্তব্যের প্রতিবাদ দিয়ে। তারা বলছেন লিগ পিবিএসের মাধ্যমে সমিতি কর্তৃক মালামাল ক্রয় করা হয়, অর্থাৎ তারা মালামাল ক্রয়ের দায়ভার আমাদের উপর চাপানোর চেষ্টা করছেন। আপনারা কি জানেন এই লিগ পিবিএস এর মালামাল কিভাবে ক্রয় করা হয়? এই লিগ পিবিএস এর মালামাল ক্রয় করা হয়, সমিতি থেকে শুধুমাত্র টাকা যায়, আর সমিতির একজন প্রতিনিধি ইন্সপেকশন করতে যান। এই কমিটিতে থাকেন আরবির চিফ ইঞ্জিনিয়ার, এই কমিটিতে থাকেন আরবির নির্বাহী পরিচালক, এই কমিটিতে থাকেন আরবির পরিচালক মহোদয়গণ। সিদ্ধান্ত তারাই নিয়ে থাকেন, আমরা শুধু সেখানে কমিটিতে একজন মেম্বার হিসেবে থাকা, এটা আর কি, নাম মাত্র। আমি একটা অভিজ্ঞতার কথা বলি আমার নিজের জীবনে, তাহলে আপনারা বুঝতে পারবেন লিগ পিবিএস কি জিনিস, কিভাবে মালামাল ক্রয় করা হয়। আপনারা কেউ বিরক্ত হচ্ছেন না তো? আমি যখন বরিশাল পল্লী সমিতিতে জয়েন করি এজিএম হিসাবে, আমার চাকরি মনে হয় 1 বছর বা 1.5 বছর। এই সময় বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির লিগ পিবিএস ছিল মিটার ক্রয় করার জন্য, অ্যানালগ মিটার। আপনারা কি কেউ ক্রিয়েটিভ ইলেকট্রিক মিটার চেনেন? অ্যানালগ মিটার এক সময় ছিল। আমরা যারা পুরাতন লোক আছি, পুরাতন লাইনম্যান, পুরাতন এজিএম, তারা জানে ক্রিয়েটিভ মিটার আমাদেরকে কতটা ভোগান্তিতে ফেলেছে। ওই সময় বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে যখন মিটার কেনার প্রক্রিয়া চলমান, প্রায় শেষ দিকে, আমাকে পাঠানো হলো গাজীপুর একটা ফ্যাক্টরিতে মিটারের ফ্যাক্টরি পরিদর্শন, অর্থাৎ মিটার টেস্ট করা হবে। মিটার ক্রয়ের পর চূড়ান্ত যে পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করলে মিটারটা ট্রাকে লোড দিয়ে পিবিএস এ চলে আসবে, এরকম একটা অবস্থা।
আমাকে পাঠানো হলো। কেন পাঠানো হলো সেটা পরে আপনারা বুঝতে পারবেন। আমি পাঠানোর পরে গেলাম সেখানে। মিটারের 8 থেকে 10 ধরনের টেস্ট আছে। এই টেস্টের একটা টেস্ট আছে যে মিটারটা 24 ঘন্টা পানির মধ্যে ডুবিয়ে রাখা হবে। ডুবিয়ে রাখার পরে যদি সে ঠিক থাকে, ঠিক মতো ফুল লোড নো লোডে টেস্ট হয়, তাহলে সেটা ঠিক আছে, অর্থাৎ তার মধ্যে পানি ঢুকবে কিনা। এই ধরনের টেস্ট আছে, ক্রিম্পিং টেস্ট আছে। এই টেস্টে একটা মিটার ফেল করলো এবং অবাক করা ব্যাপার হচ্ছে মিটারের স্যাম্পলগুলো আমার স্বাক্ষরে নেওয়া হলো যে আপনি টিভিএস থেকে আসছেন, আপনি প্রধান, আপনি বাছাই করে দেন কোন কোন মিটারগুলো টেস্ট করব। আমি বাছাই করে দিলাম। দেওয়ার পরে সেই মিটারগুলো টেস্ট করা হলো। একটা মিটার টেস্টে ফেল করলো, তাহলে কি আমি স্বাক্ষর করবো না? স্বাভাবিক। মিটার টেস্টে ফেল করার অর্থ হচ্ছে সমস্ত মিটার চেঞ্জ করে আবার নতুন করে মিটার দিতে হবে, ওই লটের কোনো মিটার চলবে না। বেশ ভালো কথা, টেস্টে ফেল করলো। আমি যখন স্বাক্ষর করলাম না, তখন আরবির একজন এডি, তৎকালীন প্রভাবশালী আইটি ডিরেক্টরের এডি, আমার স্বাক্ষর করা না দেখে আমাকে বললেন, এই মিয়া চাকরি কতদিনের যে আপনি স্বাক্ষর করতেছেন না? এখানে ডিডি স্যার আছে আইটি পরিদপ্তরের, আরবির এতগুলো লোক আছে, সবাই স্বাক্ষর করলো, আপনি স্বাক্ষর করতে পারতেছেন না, আপনি কি এমন বড় অফিসার হয়ে গেছেন? বলে আমার জিএম স্যারকে ফোন দিল। তৎকালীন আমার জিএম স্যার, এখন রিটায়ারমেন্টে আছেন, উনি খুব প্রভাবশালী জিএম স্যার ছিলেন। উনাকে ফোন দিলে উনি আমাকে বললেন, সাথে সাথে ফোন দিয়ে বললেন, এই চাকরি কতদিন হয়েছে? নিশ্চয়ই 1.5-2 বছর, এর বেশি তো হয় নাই। এখনই আরিফের বিরুদ্ধে যাওয়া শুরু করছেন? যে কাগজ সামনে দেয় স্বাক্ষর করে চলে আসেন। এই মিটার ইতিমধ্যে ট্রাকে করে মাদারীপুর চলে আসছে, আপনি কেন করে স্বাক্ষর করতেছেন না? বেশি পাকনামি করেন, আমাকে বলা হইল। লিগ পিবেসের প্রায় আপনারা নিশ্চয় বুঝে গেছেন। আমাকে বলা হলো, আমি কোন রকম ওই দিন স্বাক্ষর করে পালায় আসতে পারে নিজেকে মনে করলাম ভাগ্যবান যে আমি ইজ্জত নিয়ে চলে আসতে পারছি। এই হচ্ছে লিগ পিবিএসের ক্রয়। দেখতে হবে তারা কূটকৌশল নিবেই। তারা কি করবে? কিছু অফিসারদের সাসপেন্ড করবে, কিছু অফিসারদেরকে অ্যারেস্ট করাবে, লাইন ক্রু লেভেল ওয়ানদেরকে নিয়মিত করবে। যেটা আমরা বলতেছি, আমার লাইন ক্রু লেভেল ওয়ান ভাইরা যারা আছো, তারা প্রতিশ্রুতি দাও, আমাদেরকে যদি অ্যারেস্ট করে, তোমাদেরকে নিয়মিত করে, তোমরা কি আন্দোলন বন্ধ করবে? কোন গোষ্ঠীকে এমন আছে বিলিং স্ট্যান্ড কানামোনা? আমি লজ্জা পাই কানামোনা শব্দটা বলতে। আমার বোন চাকরি করে, তারা নাকি কানামোনা। হোয়াট ইজ দিস? কানামোনা কোন ধরনের শব্দ? আরবিকে এই শব্দ প্রত্যাহার করতে হবে। আমার মনে হয় আমরা আজ থেকে এখানে প্রতিজ্ঞা করি, কানামোনা এই শব্দটা আমরা আর ব্যবহার করবো না, করবো না। আপনাদেরকে যদি নিয়মিত করে বোনেরা, আপনারা কি আন্দোলন থেকে সরে আসবেন? আমাদের একটা দাবি, অভিন্ন সার্ভিস কোড চাই। আরবি পিবিএস একই কাতারে থাকতে হবে। আরবি যেখানে থাকবে আমরা থাকবো। তা না হলে তাদেরকে ঘোষণা দিতে হবে যে সমিতিকে কন্ট্রোল করার কোনো এখতিয়ার আমার নেই, সমিতির কাজ একরকম, আরবির কাজ আরেক রকম। হয় এটা ঘোষণা দিবে, না হলে একই কাতারে এসে দাঁড়াতে হবে। আমরা এটা চাই। এটা করতে হলে আমাদেরকে, আমরা যে আন্দোলনে আছি, এই আন্দোলনে আমরা মাঝে মাঝে হয়তো কর্মসূচি থাকবে, মাঝে মাঝে কর্মসূচি থাকবে না, সেটা আন্দোলনের অংশ। আমাদেরকে কেন্দ্র যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবে অংশগ্রহণ করব। আমাদের মনে রাখতে হবে, আরবির দালাল সবখানে আছে। আমরা এখানে বড় বড় বক্তব্য দিচ্ছি, আমাদের মধ্যে কি 2-1 নাই? আছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আরবির দালালেরা হুঁশিয়ার, সাবধান। তারপরেও আমাদেরকেও সাবধানে থাকতে হবে, কারণ এরাও আরবির সাথে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে। আমরা যেন তাদের কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করি। তারা উস্কানি দিলে আমরা যেন ফাঁদে পা না দেই, আমরা আমাদের গতিতে থাকি, সুশৃঙ্খলভাবে চলি। আমরা গ্রাহকের সার্ভিসকে কোনোভাবে বিঘ্নিত না করি, কারণ গ্রাহকই আমাদের শক্তি। এই গ্রাহকের সাথে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। অনেক কথা বললাম, আপনারা যদি সবাই উজ্জীবিত থাকেন, মনে রাখবেন আমরা এখান থেকে পিছপা হইলে আমাদের দিন শেষ। প্রত্যেকে আমরা বিপদে পড়ব। আমাদের এই সমস্ত ভিডিও ফুটেজ, আমাদের এই বক্তব্য, আমাদের সবকিছু আরবির কাছে থাকবে, মনে রাখবেন। আমি এখানে বক্তব্য দিলাম,
আমি বিপদে পড়বো, আরেকজন আরেকদিন বক্তব্য দিল সেও বিপদে পড়বে, এই যে রফিকুল ইসলাম দাঁড়াইছে মোবাইল হাতে নিয়ে সেও বিপদে পড়বে, কেউ বাঁচতে পারবেন না যদি এখান থেকে আমরা পিছপা হই। সুতরাং আমাদেরকে একে অপরকে রক্ষা করতে হলে সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে। মনে রাখবেন, আমরা একদিন না একদিন স্বাধীন হব, এই যুগে যুগে প্রমাণ করে বৈষম্য চিরদিন টিকে থাকে না। মনে রাখবেন, অত্যাচারী চিরকালই ভীরু, তাদের বিরুদ্ধে একবার রুখে দাঁড়াতে পারলেই তারা আর টিকে থাকতে পারবে না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের আন্দোলন চলতে থাকবে, চলবে, কোনোভাবে বন্ধ করার সুযোগ নাই। আমি বলতে চাই, আমরা আমাদের লক্ষ্যে একদিন পৌঁছাবো, একদিন স্বাধীন হব ইনশাল্লাহ। আমরা পরাধীন থাকবো না, একই কথা বারবার বলি। আমি শেষ করলাম, জয় বাংলা, বৈষম্য নিপজ্জাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক।